আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে স্ট্যাটিস্টিক্সের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হলো ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস। কি ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। সো দেখি আজকে এটা কী বলছে। ফরকাস্টিং মানে কি? ফরকাস্টিং মানে হলো পূর্বানুমান করা। পূর্বানুমান করা মানে কি আগে থেকে অনুমান করা, অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কিছু ঘটতে পারে এমন কিছু নিয়ে আমরা যে আগে থেকে তো অনুমান করি, সে বিষয়টা হলো মূলত পূর্বানুমান। এরপরে টাইম সিরিজ অ্যানালাইসিস। টাইম সিরিজ অ্যানালাইসিস হলো কালীন সিরিজ অ্যানালাইসিস করা, অর্থাৎ সময় অ্যানালাইসিস করা আর কি। অর্থাৎ বর্তমানে কীরকম আছে, ভবিষ্যতে সেই সময়টা বা উৎপাদন, মনে করো উৎপাদন বা বিক্রয় বর্তমানে কীরকম আছে, ভবিষ্যতে কীরকম হবে, এই বছর কীরকম আছে বা গত বছর কীরকম ছিল, ভবিষ্যতে কীরকম হতে পারে, এই সময়গুলোকে অ্যানালাইসিস করাই হলো মূলত ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিসের মেন ইয়ে। ওকে, সো আমরা যদি দেখি এখানে ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস হলো ব্যবসায়িক পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মূলত ভবিষ্যতে পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। কি দেখছো, ভবিষ্যৎ পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তুমি ভবিষ্যতে কি করবা সেটা আগে থেকে অ্যানালাইসিস করা, এটাই হলো মূলত ফরকাস্টিং বা টাইম সিরিজ অ্যানালাইসিস। ওকে, এরপর এখানে বলছো অর্থাৎ অতীতের তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়াকে ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস বলে। কি বলে? অতীতের তথ্যের উপর ভিত্তি করে, অতীতে তোমার কিছু তথ্য দেওয়া আছে, সেটার উপর ভিত্তি করে সেটা তুমি অ্যানালাইসিস করো, ভবিষ্যৎ সম্পর্কে যে ধারণা পাবা সেটাই হলো ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস। যেমন তুমি ফাস্ট ফুডের দোকান দেবে, আবহাওয়া অধিদপ্তর ইত্যাদি। মনে করো তুমি একটা ফাস্ট ফুডের দোকান দেবে, তাহলে তোমার এখন এই বিষয়টা অ্যানালাইসিস করতে হবে, তুমি কোন জায়গায় দোকান দিবা, বা সেখানে বিক্রি হবে কিনা, বা কাস্টমার পাওয়া যাবে কিনা, কীরকম সেল হতে পারে। এই বিষয়গুলো যখন তুমি আগে থেকে অনুমান করো, তখন সেটাই হলো মূলত ফরকাস্টিং। অর্থাৎ তোমার বিক্রয় হবে নাকি হবে না, এই বিষয়গুলো আগে থেকে অনুমান করা। এরপরে আবহাওয়া অধিদপ্তর মানে কি, দেখো আমাদের যে আবহাওয়া অধিদপ্তর বলে 2 দিন বাদে বৃষ্টি হবে, 3 দিন পরে বা আগামী 1 সপ্তাহ বৃষ্টি হতে পারে। এগুলো হচ্ছে মূলত পূর্বানুমান। আর এই পূর্বানুমানগুলোই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে মেন ইয়ে। অর্থাৎ বর্তমানে যে আমাদের ইয়েগুলো, অর্থাৎ অতীতের তথ্যের উপর ভিত্তি করে, অতীতের কিছু তথ্য দেওয়া থাকবে কোশ্চেনে, সে তথ্যগুলোর উপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কে আমরা যে ধারণা পাবো বা অনুমান করব, সেটাই হলো মূলত টাইম সিরিজ ফরকাস্টিং অ্যানালাইসিস। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি ফরকাস্টিং কি, অনুমান করা বা আগে থেকে অনুমান করা, ধারণা করা। টাইম সিরিজ সময়গুলো বিশ্লেষণ করা, বর্তমানে কীরকম আছে, ভবিষ্যতে আমাদের উৎপাদন কীরকম হবে, এরপরে ভবিষ্যতে সেখান থেকে আমরা কতটুকু প্রফিট পাবো, ক্রেতা পাওয়া যাবে কিনা, এই বিষয়গুলো অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে অনুমান বা ধারণা, এই বিষয়গুলো হলো মূলত আমাদের ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিসের মেইন কথা। ওকে, সো আশা করছি আমরা মেইনলি বুঝতে পারছি এই চ্যাপ্টারটা আসলে কি। এখন আসি কম্পোনেন্টস অফ টাইম সিরিজ। টাইম সিরিজের কিছু উপাদান আছে, যেমন 1 নম্বর সেকুলার ভেরিয়েশন, 2 নম্বর হচ্ছে সিজনাল ভেরিয়েশন, 3 নম্বর হচ্ছে সাইক্লিক্যাল ভেরিয়েশন, 4 নম্বর হচ্ছে ইরেগুলার ভেরিয়েশন। ওকে, নির্দিষ্ট ট্রেন্ড মানে কি, সেকুলার ভেরিয়েশন মানে কি, মনে করো আগে থেকে একটা জিনিস চলে আসতেছে, ভবিষ্যতেও সেটা চলতে থাকবে, এরকম আর কি। যেটা আমরা বলি না এটা ট্রেন্ড চলতেছে বর্তমানে, এরপরে আগে থেকে ট্রেন্ড হয়ে আসতেছে, এরকম আর কি, যে একটা ট্রেন্ডে একটা বিষয় চলতে থাকা, এটাই হচ্ছে মূলত সেকুলার ভেরিয়েশন। এরপরে মৌসুমি পরিবর্তন বা সিজনাল ভেরিয়েশন, অর্থাৎ তোমার বিভিন্ন মৌসুম ভেদে তোমার চাহিদার পরিবর্তন হতে পারে। অর্থাৎ মনে করো আমাদের যেমন বর্ষাকালে ছাতা লাগে, আবার শীতকালে কম্বল লাগে, এরকম। অর্থাৎ মৌসুম ভেদে আমাদের যে চাহিদার পরিবর্তন হয়, সেটাই হলো মূলত সিজনাল ভেরিয়েশন, অর্থাৎ সিজনে যে পরিবর্তন হয়। এরপর সাইক্লিক্যাল ভেরিয়েশন, চক্রাকারে পরিবর্তন হওয়া, অর্থাৎ একটার পরে আরেকটা পরিবর্তন, একটার পরে আরেকটা, এরকম চক্রাকারে পরিবর্তন হওয়া। এরপরে হচ্ছে ইরেগুলার ভেরিয়েশন, অর্থাৎ মাঝে মাঝে পরিবর্তন হয়, সব সময় পরিবর্তন হয় না, মাঝে মাঝে। যেমন তোমার মনে করো যে একটা ছাতা কিনলা বর্ষাকালে, এখন পরের বছর আবার ছাতা কিনা লাগলো না, তোমার আগেরটাই ভালো ছিল সেটাই আছে,
আবার দেখা যায় 2-3 বছর পরে তোমার ছাতা নষ্ট হয়ে গেছে, তখন আবার ছাতা কিনা লাগলো। অর্থাৎ মাঝে মাঝে যে পরিবর্তনগুলো আছে, যে মাঝে মাঝে যেগুলো হয়, সেটাই হলো মূলত হচ্ছে ইরেগুলার ভেরিয়েশন। ওকে, এগুলো হচ্ছে কম্পোনেন্টস অফ টাইম সিরিজ, অর্থাৎ টাইম সিরিজের উপাদান। এখন আসি এরপরে, এই চ্যাপ্টারে আমাদের যে কাজগুলো করতে হবে, যে ম্যাথগুলো করতে হবে, সেটা হলো দেখে 1 নাম্বার সেমি অ্যাভারেজ মেথড বা অর্ধগড় পদ্ধতি। কি সেমি অ্যাভারেজ মেথড বা অর্ধগড় পদ্ধতি। 2 নাম্বার হচ্ছে মুভিং অ্যাভারেজ মেথড বা 40 গড় পদ্ধতি। মুভিং মানে কি বা 40 মানে কি, তোমার একটা চলতে থাকবে, অর্থাৎ জিনিসটা তোমার প্রত্যেক ইয়ার বা ইয়ার চলতে থাকবে, মুভ করতে থাকবে। সেটা হতে পারে 3 ইয়ারলি, 4 ইয়ারলি, 5 ইয়ারলি, এভাবে সেটা মুভ করবে। আমরা এগুলোর ম্যাথ অনেক সুন্দরভাবে করব, বুঝিয়ে বুঝিয়ে করব, এগুলো একদমই ইজি, তোমরা জাস্ট আমার সাথে থাকো। 3 নম্বর হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড, ন্যূনতম গড় পদ্ধতি। এটা দুইভাবে, একটা হচ্ছে জোড় সংখ্যা বছরের জন্য, আর একটা হচ্ছে বিজোড় সংখ্যা বছরের জন্য। 4 নাম্বার হচ্ছে সিজনাল ভেরিয়েশন। অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারে 4টা ধরনের ম্যাথ করা লাগবে। একটা হলো সেমি অ্যাভারেজ মেথড, 2 নাম্বার হচ্ছে মুভিং অ্যাভারেজ মেথড, 3 নাম্বার হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড, 4 নাম্বার হচ্ছে সিজনাল ভেরিয়েশন। ক্লিয়ার? তাহলে এখন আমরা এই 4টা ধরনের ম্যাথ নিয়ে এই চ্যাপ্টারটাতে আলোচনা করব। চলো আজকে আমরা আলোচনা করি সেমি অ্যাভারেজ মেথড বা অর্ধগড় পদ্ধতি। আমরা যদি এটাকে ভেঙে ভেঙে একটু আলোচনা করি, অর্ধ মানে কি? অর্ধেক। হ্যাঁ, অর্ধ মানে অর্ধেক। গড় মানে কি? যোগফল। অর্থাৎ মনে করো তোমার হচ্ছে 8 বছর, তোমার 8 বছরের একটা ম্যাথ দেওয়া আছে, মনে করো 2001 থেকে 2008 সাল পর্যন্ত 8 বছরের একটা ম্যাথ দেওয়া আছে। এখন আমাদের তো অর্ধগড় পদ্ধতি, তাহলে 8 বছরকে তুমি 2 ভাগ করো। কি করো? 2 ভাগ করো। 8 বছরকে যদি 2 ভাগ করো, তাহলে 4 বছর 4 বছর হয়। 4 বছরে যে আমাদের সেলস বা প্রোডাকশানগুলো দেওয়া থাকবে, সেগুলো যোগ করো, যোগ করে 4 দিয়ে ভাগ করো, তাহলে গড় পাবা। সেই 4টার যে গড়, সেটাই হচ্ছে মূলত অর্ধ, অর্থাৎ অর্ধেক যে আছে সময়ের গড়, সেটাই হচ্ছে অর্ধেক গড় পদ্ধতি বা অর্ধ গড় পদ্ধতি। প্রথম 4 বছরের গড় করলাম, এরপর আবার দ্বিতীয় 4 বছরের গড় করলাম, এটাই হলো মূলত অর্ধ। অর্থাৎ আমরা 2 ভাগে করে নেব, 2 ভাগ করে নেব। 2 ভাগ করলে প্রথম ভাগ হলো অর্ধ, প্রথম অর্ধেক, দ্বিতীয় ভাগ হলো দ্বিতীয় অর্ধেক। গড় মানে কি? 4টার যোগফল, এরপরে 4 দিয়ে ভাগ দেবো, যেহেতু 4 বছর দিলে আমরা প্রথম অর্ধ গড় পেয়ে যাব। তো এটা হলো বেসিক ইয়ে। এখন দেখো এই যে আমরা এখন সেমি অ্যাভারেজ মেথড নিয়ে আলোচনা করি, এখানে আরও বিস্তারিত বলছে। দেখো, এই ক্ষেত্রে বিভিন্ন বছরের উপাদানগুলোকে মোট 2 ভাগে ভাগ করে তাদের গড় বের করতে হবে। তাহলে আমাদের যদি বছরগুলো থাকে, যে বছরগুলো যত বছরই থাকুক, সেটাকে আমরা 2 ভাগে ভাগ করব। 5 বছর থাকুক, 10 বছর থাকুক, 100 বছর থাকুক, আমরা সেটাকে 2 ভাগে ভাগ করব। ক্লিয়ার? প্রথমে আমার কাজ হলো 2 ভাগে ভাগ করা। এরপরে 2 নাম্বার বলছে, যদি জোড় সংখ্যক বছর হয়, জোড় সংখ্যক মানে কি? মনে করে 4 বছর, 8 বছর, 10 বছর, বিজোড় না, জোড় সংখ্যক বছর হয়, সেক্ষেত্রে উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে নিতে হবে। যেটা আমি এখানে একটু বললাম যে 4 বছর 4 বছর করে 8 বছর, তাহলে সমান 2 ভাগে ভাগ, মনে করে 8 বছর জোড় সংখ্যক মানে কি? যে 8 বছর একটা জোড় সংখ্যক বছর, 7 বছর হলো বিজোড় সংখ্যক বছর। তো 8টা বছর যেহেতু জোড় সংখ্যক, সেক্ষেত্রে আমরা এটাকে 2 ভাগে ভাগ করলে কত বছর করে হবে? অর্ধেক করলে 4 বছর 4 বছর। ক্লিয়ার? এটাই আর কি। এরপরে দেখো, আমরা যদি দেখি 2 নম্বরে বলছে কি, যদি বিজোড় সংখ্যক বছর হয়, বিজোড় সংখ্যক, এখন হচ্ছে বিজোড় সংখ্যক বছর, তাহলে মধ্যবর্তী বছরকে 0 ধরে উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। এখন মনে করো 7 বছর, 7 বছর করলে তুমি কি অর্ধেক করতে পারবা এটাকে? 3.5 বছর করে করতে পারবা? এটা তো সম্ভব না। তুমি যখন 7 বছর হবে, 5 বছর হবে, 9 বছর হবে, তখন সেটাকে তোমার কি বলছে, মধ্যবর্তী বছরকে সবার, অর্থাৎ 7 বছরের মধ্যে সবার মধ্যখানে যে বছরটা আছে, সেটাকে 0 ধরতে হবে। 0 ধরে উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করব। এগুলো তো বেসিকটা বুঝতে পারছো। এখন আমরা ম্যাথের মাধ্যমে সেটা প্রমাণ দেখি। চলো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তো অবশ্যই আছি। এখানে বলছে, fit a trend line by the method of semi average to the data given below। অর্থাৎ সেমি অ্যাভারেজ মেথড কি? সেমি অ্যাভারেজ মেথডে এখানে কিছু ডাটা দেওয়া আছে।
এখন প্রথমে দেখো ইয়ার দেওয়া আছে, এরপরে সেলস দেওয়া আছে। 2010 সালে হচ্ছে বিক্রি হয়েছে 412, 2011 সালে 438, 2012 সালে 444, এরকম বিক্রি হয়েছে। এখন আমাদের দেখতে হবে প্রথমে এটা কি জোড় সংখ্যক বছর নাকি বিজোড় সংখ্যক বছর। কি দেখতে হবে প্রথমে, এটা কি জোড় সংখ্যক বছর নাকি বিজোড় সংখ্যক বছর। দেখো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর। 8 বছর দেওয়া আছে, তা 8 বছর আমাদের কি জোড় নাকি বেজোড়। 8টা বছর, 8টা বছর, এটা কি জোড় নাকি বেজোড়। জোড়, জোড়। তাহলে জোড় হলে এখন আমাদের জোড়ের হিসাবে যেতে হবে। আমাদের জোড়ের সূত্রে কি বলছে, বেসিকে কি বলছে, যদি জোড় সংখ্যক বছর হয় সেই ক্ষেত্রে উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে এখন সমান 2 ভাগে ভাগ করো। এখন আমাদের আসল ম্যাথে আমরা অ্যান্সারে চলে যাই। দেখো ডাটা অফ সেমি অ্যাভারেজ মেথড, ইভেন নাম্বার অফ ইয়ার্স। ইভেন মানে কি, ইভেন মানে হলো জোড়। তো জোড় সংখ্যা বছরের, জোড় সংখ্যক বছরের জন্য প্রথমে যে ইয়ার দেওয়া আছে ইয়ারের মানগুলো আমরা লিখলাম 2010 থেকে 2017 পর্যন্ত। এরপরে সেলস যেগুলো দেওয়া আছে সেলসগুলো লিখলাম। এরপরে সেমি টোটাল সেমি অ্যাভারেজ। কি সেমি টোটাল সেমি অ্যাভারেজ, সেমি টোটালকে আমাদেরকে বলছে সমান 2 ভাগে ভাগ করতে। তাহলে সমান 2 ভাগে ভাগ করে 2010, 2011, 2012, 2013, এই 4টা বছর হলো আমাদের প্রথম অর্ধ বা প্রথম অর্ধেক। এরপরে 2014, 2015, 16, 17, এই 4টা বছর হলো আমাদের দ্বিতীয় অর্ধেক। ওকে, এখন আমাদের বলছে যে 2টা সমান ভাগে ভাগ করতে। তাহলে 2টা সমান ভাগে ভাগ করলে আমাদের এই যে এটাই হলো মাঝখানে ভাগ করছে। ক্লিয়ার, ভাগ করছে। এই যে এ প্রথম উপরে 4 বছর, নিচে 4 বছর, মাঝখানে ভাগ করলাম। ভাগ করার পরে এখন এই 4 বছরের সেলস কত যোগ করো। 4 বছরের সেলস যদি তুমি যোগ করো, এখানে 4টা 4, 4 4 1600, এরপরে এগুলো যোগ করলে 1748 আসে টোটাল। এই 4টা যোগ করলে 1748। তো আমরা সেমি টোটাল, সেমি টোটাল আমাদের কত 1748। আবার এখানে নিচের 4টা, নিচের ভাগে 4টা যোগ করো, 470, 482, 490, 500, এই 4টা যোগ করো। তাহলে এই 4টা যোগ করলে 1942 আসে। এই যে 1942, এই 4টা যোগ করলে তাহলে আমরা টোটাল পাইছি, সেমি টোটাল পাইছি। ক্লিয়ার, অর্থাৎ সেমি মানে কি অর্ধেক, অর্ধেক অ্যাভারেজ, অর্থাৎ এই অর্ধেকের আমরা টোটাল পাইছি 1748, পরবর্তী অর্ধেকের টোটাল পাইছি আমাদের 1942, 4টা যোগ করে। এখন সেমি অ্যাভারেজ, সেমি অ্যাভারেজ মানে কি, এখন এটাকে আমরা কয়টা বছর, 748-এর জন্য কয়টা বছর, 4টা বছর, 4 দিয়ে ভাগ দেব। তাহলে 1700, এখানে 1748 ভাগ 4, তাহলে কত 437। এটা হলো আমাদের প্রথম 4টার সেমি অ্যাভারেজ। এখন আসি দ্বিতীয় 4টার সেমি অ্যাভারেজ কত, 1942, 4টা বছর, তার মানে 1942 ভাগ 4, তাহলে আসে হলো 485.5। কত 485.5, এটা হলো দ্বিতীয় অর্ধ বছরের। আমাদের কিন্তু সেমি অ্যাভারেজ শেষ, সেমি অ্যাভারেজের কাহিনী শেষ। এখন আমাদের গ্রাফ পেপারের কাজ। গ্রাফ পেপারে কী করবে, এই ম্যাথটা তো বেশি ইম্পর্ট্যান্ট না, বেশিরভাগই ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার মেথড। আমরা এখানে হয়তো বলিনি, এই যে এখানে লিখে দিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড, এটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তারপরে আমাদের সবগুলো শিখতে হবে যেটা থেকে কোশ্চেন আসুক আমরা যাতে পারি। তাহলে এখন তোমরা গ্রাফ পেপারে কী করবা, দেখো মনে করি এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার। গ্রাফ পেপারে এরকম দাগ টানবো, টানার পরে এয়ার দিব কোন জায়গায়, এয়ার হচ্ছে আমাদের এক্সের মান, এয়ার দিব নিচে, যেমন 2010, 2012, 2013, 11 এরকম এক্সের মধ্যে আমরা এয়ারগুলো বসাবো। আর সেলসগুলো বসাবো কোথায়, এই যে ওয়াইয়ের মধ্যে এখানে এই সেলসগুলো বসাবো। এক্স বসবে নিচে, ওয়াই বসবে উপরে। ওয়াই হচ্ছে আমাদের এই যে ইয়ারগুলো, আর সেলস হচ্ছে আমাদের নিচে এক্স। ক্লিয়ার, তারপরে আমরা জাস্ট যেমন 412 এখানে এইরকম এমনি ফোটা দিয়ে জাস্ট উঠাবো। ওকে, এরপরে অঙ্কন করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের সেমি অ্যাভারেজের। এখন আসো আমরা আর একটা ম্যাথ দেখি। এখানে বলছে ফিট ট্রেন্ড লাইন বাই দ্য মেথড অফ সেমি অ্যাভারেজ টু দ্য ডাটা গিভেন বিলো। এটাও আমাদের সেমি অ্যাভারেজের বলছে। ওকে, তো সেমি অ্যাভারেজে বললে আমরা বলছি যে 1 নম্বর যদি জোড় হয় আর বেজোড় হয়, এই দুইটা দেখতে হবে, জোড় নাকি বেজোড় সংখ্যক বছর।
এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বছর। তার মানে 7টা বছর হলে এটা কি জোড় সংখ্যক বছর নাকি বিজোড় সংখ্যক বছর? বিজোড় সংখ্যক বছর। তাহলে বিজোড় সংখ্যক বছরের সূত্র কি আমাদের? আমরা এখানে বলছি দেখো, যদি বিজোড় সংখ্যক বছর হয় তাহলে মধ্যবর্তী বছরকে 0 ধরে উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। তার মানে মধ্যবর্তী বছরকে 0 ধরতে হবে, তারপরে সমান 2 ভাগে ভাগ করতে হবে। এখন দেখো মধ্যবর্তী বছর কোনটা? এই প্রথমে 3 বছর, নিচে 3 বছর, মাঝখানের এই বছরটা হলো মধ্যবর্তী বছর। এটাকে 0 ধরে আমরা বাকি 3টা বছরকে সমান 2 ভাগে ভাগ করছে। দেখো আমাদের 7টা বছর, 7টার মধ্যে 1টা 2টা 3টা, এই পাশে 3টা গেল, এটা খালি রাখলাম 4 নাম্বারটা। আবার 1 2 3, তার মানে 3 3 করে 2টা ভাগ করছি। মাঝখানে এই মধ্যবর্তী বছর 2013 সালকে আমরা কি রাখছি? 0 করছি, 0 করে রেখে দিছি, কোনো কিছু করি নাই। ক্লিয়ার? 2013 সাল আমাদের 0, অর্থাৎ যখন আমাদের বিজোড় সংখ্যক বছর হবে মধ্যবর্তী বছরকে 0 ধরে সমান 2 ভাগে ভাগ করব। তাহলে মধ্যবর্তী বছর 0 করার পরে আমাদের প্রথম 3 বছর, দ্বিতীয় 3 বছর সমান 2 ভাগে ভাগ করতে পারছি। ক্লিয়ার? এটাই হলো আমাদের আসল কাহিনী। এখন ঠিক আগের মতো দেখো, এই 3টা সেলস আমরা যোগ করব, যোগ করলে আসে 69, এটা হলো সেমি টোটাল। আবার এই 3টা যোগফল করব আমরা, যোগ করলে আসে 99, এটা হচ্ছে সেমি টোটাল। এখন সেমি অ্যাভারেজ, এই 69কে 3 দিয়ে ভাগ দেবো, যেহেতু 3 বছর, 3 দিয়ে ভাগ দেবো, আসে 23। আবার এই সেমি অ্যাভারেজ মানে কি, আবার এই 99কে আবার 3 দিয়ে ভাগ দেবো, আসে 33। এটাই আমাদের ম্যাথ, আর কোনো কিছু না, একদম ইজি। এগুলো হচ্ছে সেলস, হচ্ছে আমাদের অরিজিনাল ডাটা, আর এটা হচ্ছে ট্রেন্ড লাইন। এখন আমাদের চক কাগজে কী করতে হবে? এই যে এরকম দাগ টানবো, দাগ টানার পরে এখানে হবে ইয়ার, এখানে হবে সেলস, এ পাশে সেলস, এ পাশে ইয়ার। এরপরে আমাদের এই যে সেলসগুলো আমাদের এরকম বসাতে হবে, এখানে সেলসগুলো লিখবো, লেখার পরে আমাদের এগুলো বিন্দুতে বসাতে হবে এভাবে জাস্ট। ওকে, সো এভাবে আমাদের এই ম্যাথগুলো করা লাগবে। এরপরে বলছে এখানে 7টা বছর আছে, মানে 7টা বিজোড় সংখ্যক বছর, ওড। এগুলো ওড নাম্বার মানে কি বিজোড় সংখ্যক বছর। ক্লিয়ার? সো আশা করছি তোমরা জোড় সংখ্যক আর বিজোড় সংখ্যকের সেমি অ্যাভারেজ বুঝতে পারছো। এখন আসো তাহলে আমাদের সেমি অ্যাভারেজ কিন্তু শেষ, সেমি অ্যাভারেজ নিয়ে আর কোনো প্যারা নাই। এখন মুভিং অ্যাভারেজ মেথড আমরা যদি দেখি, আমরা এখানে কি বলছি, সেমি অ্যাভারেজ মেথড, অর্ধগড় পদ্ধতি, দুইটা সমানভাবে ভাগ করে বিজোড় সংখ্যক জোড় সংখ্যক আমরা দেখছি, ম্যাথও দেখলাম। মুভিং অ্যাভারেজ মেথড 3 ইয়ারলি 4 ইয়ারলি 5 ইয়ারলি, এই বিষয়টা একটু বুঝে নিই আজকে। মুভিং অ্যাভারেজ মেথড মানে কি, মুভ করে প্রত্যেক বছর বছর, এক বছর থেকে আরেক বছরে যায়। এটা কীভাবে? মনে করো 3 ইয়ারলি মুভিং আমরা প্রথমে দেখি। 3 ইয়ারলি প্রথমে 1 2 3, এই 3টা বছর, এটা একবার গেল। আবার যখন আমরা দ্বিতীয়বার মুভ করবে, মুভ করা মানে একটা বাদ যাবে, একটা ইয়ার বাদ যাবে, এক বাদ এখন। তাহলে এখন আবার 2 3 4 নতুন করে অ্যাড হয়েছে কি 4, তাহলে 2 3 4 নতুন একটা অ্যাড হলো। তোমরা জাস্ট এখন বোঝার ট্রাই করো, হয়তো বা এখন নাও বুঝতে পারো এগুলো এমনি বললে, বাট ম্যাথ করার সময় তখন এগুলো কাজে লাগবে, তখন আরও বেশি বুঝতে পারবে। আমি তো এখনও বোঝাচ্ছি, ম্যাথ করার সময় বোঝাবো, নো প্রবলেম। বাট তোমরা দেখতে থাকো, বোঝার ট্রাই করো, যতটুকু বলি ততটুকু বোঝার ট্রাই করো। বেশি ভাবতে যাবে না, বেশি ভাবলে প্যাঁচ লাগাই ফেলবা। তুমি যেটা বেশি ভাববা সেটা আমি পরে করাবো। ক্লিয়ার? তো যতটুকু বলি সেটা বোঝার ট্রাই করো। মুভ করা মানে কি, প্রথমে 3 বছর, 3 বছর থেকে এটা মুভ করে 1 বছর বাদ যাবে, প্রথমে আর বাদ, তাহলে 2 থেকে আবার 3 বছর, তাহলে 2 3 4, আবার তৃতীয় মুভে আবার কোথায় যাবে, 2 নাম্বারটা বাদ যাবে, তখন আবার 5 নাম্বারটা অ্যাড হবে, 3 4 5। আবার পরবর্তী মুভে কী হবে, 3 বাদ যাবে, 4 5 6, অর্থাৎ প্রত্যেকবার মুভ করার পরে একটা বাদ যাবে, একটা অ্যাড হবে, একটা বাদ যাবে, একটা অ্যাড হবে, একটা বাদ যাবে, একটা অ্যাড হবে, এভাবে আর কি আমাদের এটা মুভ করতে করতে আগাবে। ক্লিয়ার? দেখো আমরা এখানে বলছি একেবারে 3টা ডাটা নেব। এই দেখো একবারে আমরা 3টা ডাটা নিলাম, যেহেতু 3 ইয়ারলি মুভিং, 3 ইয়ারলি মুভিং মানে 3 বছর, একবার আমরা 3টা ডাটা নিলাম, 1 2 3, এই যে 1 2 3। এরপরে অ্যাভারেজ করব, এটা ম্যাথের মধ্যে আমাদের কাজ, অ্যাভারেজ করব। তারপরে প্রথম ডাটা বাদ দিয়ে আবার পরেরটা অ্যাড করব। তারপরে কি, যখন মুভ করবে তখন প্রথম ডাটা বাদ যাবে, এই যে 1 বাদ যাবে, 1 বাদ যেয়ে প্রথম ডাটা বাদ দিয়ে আবার পরেরটা অ্যাড করব।
পরেরটা কোনটা, 4 নাম্বারটা অ্যাড করব। তাহলে 1 নাম্বারটা বাদ গেলে পরবর্তী 3 বছর হয় কীভাবে, 2 3 4, এই যে দেখো 2 3 4 একটা অ্যাড করছে, এখানে 4 অ্যাড হয়েছে। ক্লিয়ার, 1 বাদ গেছে, 4 অ্যাড হয়েছে। আবার অ্যাভারেজ করব, এইভাবে অ্যাভারেজটা মুভ করে সামনে যায়, এইভাবে অ্যাভারেজটা মুভ করে করে আমাদের এই যে 7 ইয়ার পর্যন্ত আসবে। 7 ইয়ার মানে এখানে 7 ইয়ার দিয়ে বোঝানোর জন্য, মানে এরকম যত বছর থাকবে এটা 1 বছর বাদ দিয়ে মুভ করতে করতে পিছনে আসবে। ক্লিয়ার? তো আশা করছি তোমরা 3 ইয়ারলি বুঝতে পারছো। এখন আসি 4 ইয়ারলি। 4 ইয়ারলিকে দেখো, 3 ইয়ারলির ক্ষেত্রে আমরা যে অ্যাভারেজ করবো, এখানে বলছি একটা জিনিস অ্যাভারেজ করব। মনে করো 3টা সেলস আমরা তো এখানে দেখাইলাম, এই যে 3টার যোগফল করে আমরা অ্যাভারেজ করছি না, 3 দিয়ে ভাগ দিয়েছি। এই মানটা আমরা কোথায় বসাতে পারি বলো তো? এখানে হয়তো আমরা সবগুলো একসাথে লিখছি, কিন্তু মনে করো এখানে সবগুলো গড় করা থাকলে 3টার অ্যাভারেজ আমরা কোথায় লিখতে পারি? মাঝখানে যেই আছে তার উপরে, এই 3টার মধ্যে মাঝখানে কি আছে, এটা আছে, তার মানে এই গড়টাতে আমরা লিখতে হবে। দেখো এই যে 1 2 3, 1 2 3, 3টার যোগফল আমরা কি এটাতে লিখবো নাকি এটাতে লিখবো নাকি এটাতে লিখবো? মাঝখানেরটাতে লিখবো। 3টার যোগফল আমরা এই মাঝখানেরটাতে লিখবো। এটা হলো 3 ইয়ারলির ক্ষেত্রে গেল। এবার 4 ইয়ারলিতে আসো। 4 ইয়ারলিতে ক্ষেত্রে আমাদের 4টা বছর করতে হবে। এখানে 3টা বছর গেছে না, এখানে 4টা বছর করে মুভ করবে। দেখো 1 2 3 4, এই 4 বছরের ক্ষেত্রে মুভ করবে। হ্যাঁ, তাহলে এখন এইটার মাঝখানে আমরা মনে করি এখানে যেরকম 3টার যোগফল 2 নম্বরে বসাইছি, এখন 4টার ক্ষেত্রে মাঝখান কোনটা? মাঝখানে কিছু আছে? তুমি 3কে মাঝখান ধরবে নাকি 2কে মাঝখান ধরবে, কোনটাকে ধরবা? কোনোটাকে ধরার সুযোগ নেই, কিন্তু মাঝখানে একটা জিনিস আছে, সেটা ফাঁকা জিনিস। এই 4টার মধ্যে এই 1 2 3 4, 4টার মধ্যে মাঝখানে কি আছে? মাঝখানে ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গা মানে কি? এই ফাঁকা জায়গা হলো তুমি 4টার যোগফল এই ফাঁকা জায়গা লিখবা যখন আমরা ম্যাথ করবো। এখন জাস্ট এমনি বুঝো, এই 4টার মাঝখানে হচ্ছে আমাদের এই ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে মাঝখানে। তার মানে আমরা যখন 4 ইয়ারলি মুভিংয়ে ম্যাথ করব, তখন 4টা গড়ের মাঝখানে একটা ফাঁকা ঘর হবে, তারপরে ওই ফাঁকা ঘরে আমাদের ম্যাথের মান অনুযায়ী মান বসবে। ক্লিয়ার? 3 ইয়ারলির ক্ষেত্রে আমাদের মাঝখানে একটা ধরতে পারছি, কিন্তু 4 ইয়ারলির ক্ষেত্রে তো মাঝখান নাই। জানো এখানে মাঝখান মানে ফাঁকা ঘর আছে 2টার মাঝখানে, এই 2টা এখানে, এই 2টা এখানে, 2টার মাঝখানে ফাঁকা ঘর আছে। এই ফাঁকা ঘরের মধ্যে আমরা মান বসাবো। তো আমরা যখন ম্যাথ করবো তখন ক্লিয়ারলি বুঝতে পারবা। এখন জাস্ট এমনি বুঝো। তাহলে এই প্রথম 4 বছর হলো আমাদের এই 4 বছর। আবার যখন মুভ করলে আমরা বলছি প্রথমটা বাদ যাবে, প্রথমটা বাদ গিয়ে নতুন একটা 5 নাম্বারটা এখন অ্যাড হবে। তাহলে 2 থেকে 5 পর্যন্ত আবার পরবর্তী 4 বছর। তাহলে এই 2 থেকে পরবর্তী আবার 4 বছর, এটার মধ্যে ফাঁকা কোনটা দেখো? 2 থেকে এই 5 বছর, 2 থেকে 5 বছর, এই 2টার মধ্যে ফাঁকা কোনটা? আবার এই মাঝখানে ফাঁকা, এই মাঝখানে ফাঁকা, তার মানে আমাদের মান বসবে এই মাঝখানে। আবার দেখো, তাহলে এখন আবার মুভ করবে, আবার পরবর্তী 4 বছর, তাহলে 2 বাদ যাবে, এখন আবার 2 বাদ গিয়ে আবার 3 থেকে কত, 3 4 5, 5 3 4 5 6, নতুন করে 6 অ্যাড হবে। তাহলে 3 থেকে 6, 3 থেকে 6-এর মধ্যে ফাঁকা কোনটা? এই যে 3 থেকে 6-এর মধ্যে ফাঁকা, এখানে 2টা, এখানে 2টা, মাঝখানে হলে এই ফাঁকা। এইরকম আমাদের ম্যাথের মধ্যে ফাঁকা ঘর করা লাগবে। ক্লিয়ার? তারপরে মানগুলো বসাবো, ক্যালকুলেশন করব। এইভাবে আর কি আমাদের ম্যাথগুলো করতে হবে। তোমরা প্যারা নেবে না, ম্যাথ একদম ইজি, আমি তো অবশ্যই আছি, অবশ্যই শেখাবো। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমি বলি, 3 ইয়ারলি মুভিংয়ের ক্ষেত্রে প্রথম গড় আর শেষ গড় খালি থাকবে, অর্থাৎ অ্যাভারেজ টোটাল কিছুই বসবে না, টাকার অঙ্ক অ্যামাউন্ট কোনো কিছু বসবে না। 4 ইয়ারলি আর 5 ইয়ারলি মুভিংয়ের ক্ষেত্রে প্রথম 2 বছর আর লাস্ট 2 বছর কোনো অ্যামাউন্ট বসবে না, খালি থাকবে। এটা জাস্ট মাথায় রাখো, ম্যাথ করার সময় আরও ইজিলি বুঝতে পারবা যখন সরাসরি দেখবা। সো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছি। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।